বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণী অর্থাৎ তোমরা যারা 2026 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান সাবজেক্টের সাজেশন নিয়ে। তো পদার্থবিজ্ঞানের যে সমস্ত অধ্যায় বোর্ড থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দশম। অর্থাৎ তোমাদের সিলেবাস হচ্ছে এই কয়টা অধ্যায়। এই কয়টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে, এমসিকিউ, সিকিউ, এসকিউ সবগুলা। তো দেখো এখানে তোমাদের এসএসসি পদার্থবিজ্ঞান মান বন্টন অর্থাৎ কোন কোন ধরনের প্রশ্ন আসবে, কত মার্ক থাকবে সেগুলো আর কি। তো আমরা তো রিটেন পরীক্ষা যে কয় মার্ক থাকবে তাই নিয়ে আলোচনা করতেছি। তো রিটেন পরীক্ষায় মার্ক থাকবে 75 মার্ক, ঠিক আছে। এর ভিতরে এমসিকিউ, এসকিউ এবং সিকিউ থাকবে। এমসিকিউ এখানে তোমাদের এমসিকিউ থাকবে 25টি থেকে 25টিরই অ্যান্সার করতে হবে। প্রত্যেকটাই মার্ক থাকবে 1 মার্ক করে, অর্থাৎ 75 মার্ক, 25 মার্ক থাকবে এখানে। সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অর্থাৎ শর্ট কোশ্চেন, যেটা শর্ট কোশ্চেন থাকবে হচ্ছে 7টি থেকে তোমাদের 5টার অ্যান্সার করতে হবে। প্রত্যেকটাই মার্ক থাকবে 2টা করে, 2 মার্ক করে, এবং তাহলে 5 দুগুণ 10 মার্ক। আর সৃজনশীল অর্থাৎ সিকিউ যেটা, এটা 7টা সৃজনশীল থাকবে, সেখান থেকে 4টার অ্যান্সার করতে হবে। প্রত্যেকটাই মার্ক হচ্ছে 10 মার্ক, তাহলে 4 10 কে 40 মার্ক থাকবে। তাহলে টোটাল যোগ করলে কত হয়? 75 মার্ক। এই 75 মার্কের পরীক্ষা তোমাদের হবে, ঠিক আছে। তো এখন তোমরা যারা শুধুমাত্র পাস করতে চাও, ঠিক আছে, যে তোমরা শুধুমাত্র 33 পেয়ে পাস করতে চাও, তো তাদের জন্য 3টা অধ্যায় দেখো, এই দ্বিতীয় অধ্যায় আর সপ্তম অধ্যায় এবং দশম অধ্যায়। আর যারা 80 মার্ক পেতে চাও, 80% মার্ক পেতে চাও, অর্থাৎ এ প্লাস পেতে চাও, প্লাস পেতে চাইলে তোমরা যদি এই যে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ, সপ্তম এবং দশম এই কয়টা অধ্যায় পড়ে যাও, ঠিক আছে, তাহলে তোমরা 80 মার্ক পেতে পারো ইনশাআল্লাহ। আর যারা 100 মার্ক পেতে চাও তারা সকল অধ্যায় পড়তে হবে, ঠিক আছে। এখন মনে করো তোমাদের অর্ধবার্ষিক বা হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষায় এই কয়টা অধ্যায় নাই, স্যার একটু কমিয়ে দিছে, তাহলে তুমি যে কোনো 3টা অধ্যায় পড়লে হবে, যে কোনো 4টা অধ্যায় পড়লে হবে, ঠিক আছে। শুধু পাস করার জন্য যে কোনো 3টা, আর এ প্লাস পাওয়ার জন্য যে কোনো 4টা অধ্যায় ভালো করে পড়ে যাওয়া, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা সাজেশন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এগুলো যদি তোমরা 100% ফলো করতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি 100%ই তোমরা এখানে কমন পাবে ইনশাআল্লাহ। দেখো পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এই অধ্যায় থেকে জ্ঞানমূলক কি ধরনের প্রশ্ন আসবে? জ্ঞানমূলক প্রশ্ন। দেখো এই জ্ঞানমূলক বা হচ্ছে অনুধাবনমূলক থেকে শর্ট কোশ্চেনও আসতে পারে, ঠিক আছে। জ্ঞানমূলক এবং শর্ট কোশ্চেন থেকে তোমাদের কি আসতে পারে, মানে এই অনুধাবনমূলক যেগুলো শর্ট কোশ্চেন আসতে পারে, এসকিউ যেটা। যেমন জ্ঞানমূলকের ভিতরে প্রথম প্রশ্ন হচ্ছে রাশি কাকে বলে, মৌলিক রাশি এবং লব্ধ রাশি কাকে বলে, একক কাকে বলে, মৌলিক একক কাকে বলে, পরিমাপ কাকে বলে, বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে, ঠিক আছে। এইভাবে এই প্রশ্নগুলো পড়বা। তারপর দেখো এখানে লঘিষ্ঠ গণন কি, ভার্নিয়ার ধ্রুবক কি, মাত্রা বা ডাইমেনশন কি, 1 কেলভিন কাকে বলে, 1 কিলোগ্রাম ভর কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, স্ক্রু গজের পিচ কাকে বলে, স্ক্রু গজের ন্যূনাঙ্ক কাকে বলে, আপেক্ষিক ত্রুটি কাকে বলে, এইভাবে, ঠিক আছে, তোমরা এগুলো পড়বা। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন। এইখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নেও দিতে পারি প্রশ্নগুলা, আবার অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেখানেও দিতে পারি এগুলা। যেমন প্রথম প্রশ্ন, কোন রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন? তারপরে ওজন ও ভর কেন একই ধরনের রাশি? তারপর দেখো এরকম আসতে পারে, ক্ষমতা বা ওজন একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো, ঠিক আছে। এখান থেকে ওজন, কাজ এরকম আসতে পারে, যেগুলো লব্ধ রাশি কেন ব্যাখ্যা করো। তারপর দেখো কোন রাশির মাত্রা জানা প্রয়োজন হয় কেন? তারপরে ভার্নিয়ার ধ্রুবক 0.2 মিলিমিটার বলতে কি বোঝায়? স্ক্রু গজের পিচ 1 মিলিমিটার বলতে কি বোঝায়? স্লাইড ক্যালিপার্স ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় কেন? দৈর্ঘ্যের সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য কি ধরনের স্কেল ব্যবহার করা হয়? তারপরে কোন বস্তুর সূক্ষ্ম পরিমাপে মিটার স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্স অধিকতর উপযোগী কেন? তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ গ্রহণযোগ্য, ব্যাখ্যা করো। ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটি দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা বেশি, ব্যাখ্যা করো। সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এবং মাত্রা রাশির সমীকরণ যাচাই। অর্থাৎ মাত্রা রাশির সমীকরণ যাচাই বলতে মনে করো তোমাকে একটা সূত্র দিয়ে দেবে, এর সমান এরকম একটা সূত্র, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার,
ঠিক আছে, এরকম একটা দিয়ে দিল। তো এই রাশিটা মাত্রা সমীকরণের মাধ্যমে প্রমাণ করতে হবে, এইভাবে আসবে পরীক্ষায়। এগুলোর উত্তর কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, প্রথম অধ্যায় থেকে পেয়ে যাবে, সবগুলোই আছে। এখন গ এবং ঘ অর্থাৎ সিকিউ অর্থাৎ সৃজনশীলের জন্য তোমরা কি পড়বা? সৃজনশীলের জন্য তোমরা পড়বা হচ্ছে ঢাকা বোর্ড 2024 এবং 23 সালের প্রশ্ন, রাজশাহী বোর্ড 24, 23 এবং 22 সালের প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2023, সিলেট বোর্ড 2023, বরিশাল 24 এবং 21 সালের প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 23 সাল এবং 22 সালের প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 23 সালের প্রশ্ন তো বললাম কি, কুমিল্লা বোর্ড 2022 সালের, চট্টগ্রাম বোর্ড 2023 এবং যশোর বোর্ড 2021 সালের প্রশ্নগুলো পড়বা, ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। আচ্ছা, এই কমন পাওয়া মানে হুবহু যে ওই প্রশ্নটাও আসতে পারে, আবার একটু সংখ্যা পরিবর্তন করে দিতে পারে, প্যাটার্ন কিন্তু সেম থাকবে, বুঝছো? আবার এখানে একদম হুবহু যে সেম পাবা বিষয়টা তো এরকম না, তোমার উদ্দীপকটা সাথে মিল থাকবে, সংখ্যাগুলো পরিবর্তন করে দিতে পারে, ঠিক আছে না? তবে এখানে যে গ ঘ নাম্বার প্রশ্ন যেগুলো আছে ওগুলা থাকবে সেম। যেমন দেখো গ নাম্বারে আসতে পারে যে ভার্নিয়ার সমপতন বের করো, তারপরে হচ্ছে তোমাদের ঘ নাম্বারে আসতে পারে যে আপেক্ষিক ত্রুটি কি হবে, এই ধরনের যে প্রশ্নগুলা এগুলো থাকবে সেম, কিন্তু ওখানে উদ্দীপকটা আলাদা হতে পারে, সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? এইভাবে পড়তে হবে। তারপর তোমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি মোশন। এখান থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে, যেমন গতি জড়তা কাকে বলে, 2 নম্বর প্রশ্ন দ্রুতি কাকে বলে, ত্বরণ কাকে বলে, পরন্ত বস্তুর প্রথম সূত্রটি লেখো, বেগ কাকে বলে, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লেখো, স্পন্দন গতি কাকে বলে, পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃতি করো। তারপরে সুষম ত্বরণ ও সমত্বরণ কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, সরণ কাকে বলে, গতির একটি সমীকরণ লেখো, পর্যাবৃত্ত গতি কাকে বলে, গড় দ্রুতি কাকে বলে, গড় বেগের সংজ্ঞা এবং মন্দন কাকে বলা হয়। এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। সংক্ষিপ্ত এবং অনুধাবনমূলক প্রশ্নের ভিতরে রয়েছে দেখো ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি না ঘূর্ণন গতি, কোন ধরনের গতি আর কি এটা। তারপর দেখো চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে দুটি পার্থক্য লেখো, একটি চলন্ত উড়োজাহাজের গতি চলন গতি ব্যাখ্যা করো, বৃত্তাকার পথে একবার ঘোরালে সরণ কত হবে, 0 হয়ে যাবে, তাই না? এরকম সকল ধরনের বেগের পরিবর্তন সুষম ত্বরণ হবে কিনা, সমদ্রুতিতে চলমান বস্তুর কিভাবে ত্বরণ থাকতে পারে, মুক্ত পরন্ত বস্তুর ক্ষেত্রে ক্রমান্বয়ে বেগ বৃদ্ধি পায় কেন, এইগুলো আসতে পারে। তারপর দেখো এরকম আসতে পারে যে নিক্ষিপ্ত বস্তুর বেগ ক্রমান্বয়ে হ্রাস পায় কেন, তারপরে বস্তুর ত্বরণ শূন্য হলে বেগ কিরূপ হয়, কোন বস্তুর বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে, সমদ্রুতিতে চলমান বস্তুর সরণ শূন্য হয় কেন, গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না কিন্তু সরণ শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। আঁকাবাঁকা পথে সুষম দ্রুতিতে চলতে পারলেও সুষম বেগে চলা অসম্ভব, ব্যাখ্যা করো। উপরের দিকে নিক্ষিপ্ত কোন ঢিলের উত্থান ও পতনের সময় সমান থাকে কেন, সমায়তনের তোলা ও পাথর উচ্চ স্থান থেকে একই সময় ছেড়ে দিলে কোনটি আগে মাটি স্পর্শ করবে, সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়, ব্যাখ্যা করো। কম্পনশীল সুরশলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন, একটি গাছের গুড়িকে দড়ি দিয়ে টেনে নেওয়ার চেয়ে ঠেলা গাড়িতে উঠিয়ে ঠেলে নেওয়া সহজ হয় কেন, এগুলো আসতে পারে। এরপর দেখো এখান থেকে সিকিউ অর্থাৎ সিকিউর জন্য গ এবং ঘতে যে প্রশ্নগুলো হতে পারে, যেমন ঢাকা বোর্ড 2024, 23, 22, 21 সালের প্রশ্ন পড়বা, তারপরে বরিশাল বোর্ড 24, 23 সালের প্রশ্ন পড়বা, যশোর বোর্ড 24, 22, 21 সালের প্রশ্ন পড়বা, ময়মনসিংহ বোর্ড 23, 21 সালের প্রশ্ন পড়বা, দিনাজপুর বোর্ড 23, 21 সালের প্রশ্ন, রাজশাহী বোর্ড 23, 22, 21, 20 সালের প্রশ্ন পড়বা, চট্টগ্রাম বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22, 23 এবং সিলেট বোর্ড 2021 সালের এই প্রশ্নগুলো পড়বা, ঠিক আছে? পড়তে পারলেই তোমরা ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পাবা। এরপর তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বল বা ফোর্স। জ্ঞানমূলক প্রশ্নের ভিতরে হচ্ছে বল কাকে বলে, তারপরে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লেখো, নিউটনের গতির তৃতীয় সূত্রটি লেখো, মৌলিক বল কাকে বলে, স্পর্শ বল কাকে বলে, অস্পর্শ বল কাকে বলে, স্থিতি জড়তা কি, পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক, ভরবেগ কাকে বলে, ভরবেগের সংরক্ষণ যে সূত্রটি সেটা লেখো, ঘর্ষণ কাকে বলে এবং স্থিতি ঘর্ষণ কি এটা। এরপর রয়েছে দেখো সাম্য বল কাকে বলে, পিছলানো ঘর্ষণ কাকে বলা হয়, অসাম্য বল কাকে বলে, প্রবাহী ঘর্ষণ কাকে বলে, 1 নিউটন বলতে কি বোঝায়, আবর্ত ঘর্ষণ কাকে বলে, জড়তা কাকে বলা হয়, মহাকর্ষ বল কি, সংঘর্ষ কি, সবল নিউক্লিয় বলের পাল্লা কত, ঘাত বল কি, তেজস্ক্রিয় ভাঙনের কোন মৌলিক বলের উদাহরণ কি। এরপরে রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো,
পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো। বল প্রয়োগ না করা হলে বস্তুর বেগের পরিবর্তন শূন্য হয়, ব্যাখ্যা করো। ভর হচ্ছে জড়তার পরিমাপক। তারপরে প্যারাশুট আরোহী মাটিতে নিরাপদে নামে কিভাবে। তারপর দেখো ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না কেন। তারপরে বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন, ওই যে অভিকর্ষ ত্বরণের কারণে। তারপর দেখো বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় কেন না কেন, জড়তার কারণে। বস্তুর আকারের উপর বলের প্রভাব, ঠিক আছে, বলের প্রভাব কেমন। সবল নিউক্লিয় বল ব্যাখ্যা করো। গাড়ি রাস্তা দিয়ে চলার সময় কোন ধরনের ঘর্ষণ কাজ করে, ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়। গাড়ি ব্রেক করার পরেও একটু সামনে গিয়ে থেমে যায় কেন, ব্রেক করার কিসের কারণে, জড়তার কারণে। কর্মদক্ত রাস্তায় আমরা পিছলে যাই কেন, এই যেখানে কাদাযুক্ত। কর্মদক্ত মাটিতে গাড়ির চাকা ঘুরলেও গাড়ির সম্মুখে অগ্রসর হয় না কেন, ঠিক আছে, ঘর্ষণ কম তাই। মোটর বাইকের চাকার ভাঁজ কাটা থাকে কেন, ঘর্ষণ করার জন্য। বোতলের সিপিতে খাঁজ কাটা থাকে ঘর্ষণ বলে বৃদ্ধি করার কারণে। এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সিকিউ এর জন্য, গ ঘর জন্য, কুমিল্লা বোর্ড 23 এবং 24 সালের প্রশ্ন, অর্থাৎ 24-23। দিনাজপুর বোর্ড 24-23-22 সালের প্রশ্ন। ঢাকা বোর্ড 23 সাল। ময়মনসিংহ 23, রাজশাহী 23, তারপরে যশোর বোর্ড 23-22-17 এবং সিলেট বোর্ড 2023, 2022 এবং 2020 সালের প্রশ্নগুলো পড়তে হবে। এরপরে চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি, ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি। এখান থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে, কাজ কাকে বলে, তারপরে এক জুল কাজ কাকে বলা হয়, শক্তি সংজ্ঞা, তারপরে দেখো এখানে বিভব শক্তি কাকে বলে, ক্ষমতা কি, গতিশক্তি কাকে বলে, কর্মদক্ষতা কাকে বলে, যান্ত্রিক শক্তি কাকে বলে, ওয়াট কাকে বলে, শক্তির প্রধান উৎস কি, শক্তির নিত্যতা কি, নবায়নযোগ্য শক্তি কাকে বলে, ভূতাপীয় শক্তি কি, বায়োমাস শক্তি কাকে বলে, বায়োফুয়েল কি, ভর ও শক্তির সম্পর্কের সমীকরণটি লিখো। ঠিক আছে, বাকি নিউক্লিয় বিক্রিয়া কি, চেইন রিয়াকশন কাকে বলা হয়, কন্ট্রোল রড কাকে বলে, কোন বস্তুর গতিশক্তি 500 জুল বলতে কি বোঝায়, বা তার চেয়ে কম বেশি হতে পারে, 200 জুল 300 জুল এরকম। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। বস্তুর ভরই শক্তি, ব্যাখ্যা করো। শুধু শক্তি থেকে শক্তি পাওয়া যায় না, ভর থেকেও শক্তি পাওয়া যায়। ভর, বেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। পরন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায় কেন। কোন নির্দিষ্ট স্থানে বস্তুর বিভব শক্তি কিসের উপর নির্ভর করে। দোলনা এক প্রান্তে ছেড়ে দিলে অপর প্রান্তে পৌঁছানো পর্যন্ত শক্তি রূপান্তর ব্যাখ্যা করো। কোন নির্দিষ্ট স্প্রিংকে, ঠিক আছে, যত বেশি সংকুচিত করতে চাও তার বেশি শক্তির প্রয়োজন। তারপর নিউক্লিয়ার চেইন রিয়াকশন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তারপর নিউক্লিয়ার শক্তিকে অনবয়নযোগ্য শক্তি বলা হয় কেন। জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন। বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা করো। জিওথার্মাল নবায়নযোগ্য শক্তি কেন। তারপরে বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসেবে বিবেচনা করা হয় কেন। উন্নয়নের কার্যক্রমের সাথে শক্তির ব্যবহারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিনা। পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব ব্যাখ্যা করো। কোন যন্ত্রের কর্মদক্ষতা 100% এর বেশি হতে পারে কিনা। লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন, ব্যাখ্যা করো। এগুলা। তারপর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে একটি বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 200 মেগাওয়াট বলতে কি বোঝায়। এরপরে আমরা পড়বো হচ্ছে গ ঘ নম্বর প্রশ্ন, মানে সিকিউর জন্য যেগুলা। রাজশাহী বোর্ড যেমন 24-23, বরিশাল বোর্ড 24-23, ময়মনসিংহ বোর্ড 23-22, দিনাজপুর বোর্ড 23-21-20, চট্টগ্রাম বোর্ড 23-21। যশোর বোর্ডের ভিতরে হচ্ছে 24-23-21, ঢাকা বোর্ড 23-22-21, সিলেট বোর্ড 21-20 এবং কুমিল্লা বোর্ড 2023 এবং 21 সাল। এই কটা পড়লে ইনশাল্লাহ তোমাদের 100% কমন পাবে ইনশাল্লাহ। নেক্সট যে অধ্যায়টি পড়তে হবে সেটা হচ্ছে তরঙ্গ ও শব্দ, ওয়েভ এন্ড সাউন্ড। জ্ঞানমূলক প্রশ্নের ভিতরে তরঙ্গ কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলা হয়, পর্যাবৃত্ত গতি কাকে বলা হয়, পূর্ণ স্পন্দন কাকে বলা হয়, পর্যায়কাল কাকে বলে, বিস্তার কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, শব্দের তীব্রতা কাকে বলে, শব্দের প্রাবল্য কাকে বলে, শব্দের তীক্ষ্ণতা কাকে বলে, শব্দ দূষণ কি, শ্রাব্যতার সীমা কাকে বলে, শব্দের তরঙ্গ মানে শব্দের তরঙ্গ কাকে বলা হয়, ইনফ্রাসাইড কাকে বলা হয়। তারপর দেখো দশা কাকে বলে, প্রতিধ্বনি কি, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, টিম্বার কাকে বলে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। মাটির নিচে তেল গ্যাস আছে কিনা তা কিভাবে শনাক্ত করা যায়। জির মান দ্বারা, অভিকর্ষ ত্বরণের মান দ্বারা। আমরা গামা রশ্মি দেখতে পাই না কেন। তারপরে বস্তুর কম্পাঙ্কের ফলে শব্দের উৎপন্ন হয়, ব্যাখ্যা করো।
আর্দ্রতা বাড়ালে শব্দের বেগ বাড়ে কেন? তারপরে বিদ্যুৎ চমকানোর কিছুক্ষণ পর বজ্রের শব্দ পাওয়া যায় কেন? শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভরশীল কেন? এটা ব্যাখ্যা করো। তারপর দেখো বাদুর কর্তৃক সৃষ্ট শব্দ বাদুর ব্যতীত মানুষ শুনতে পায় না কেন? ছেলেদের তুলনায় মেয়েদের সুর তীক্ষ্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করো। শব্দের তীব্রতা 10 ওয়াট পার মিটার স্কয়ার বলতে কি বোঝায়? বায়ু দূষণের মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয় কেন? ঠিক আছে, সকল প্রতিফলিত শব্দই প্রতিধ্বনি নয় কেন? মানে প্রতিফলিত হলেই সেটা আমাদের কানে যদি 0.1 সেকেন্ডের আগে চলে আসে তখন তার সেটা আমরা শুনতে পারি না। তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ সমদশা সম্পন্ন হয় কেন? স্প্রিং এর তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করো। স্প্রিং এর তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ ব্যাখ্যা করো। বিশুদ্ধ পানি অপেক্ষা সমুদ্রের পানিতে শব্দের বেগ বেশি থাকে। তারপরে অনুপ্রস্থ তরঙ্গের কণাগুলো পর্যাবৃত্ত গতি সম্পন্ন করো। তারপরে রোগ নির্ণয়ে শব্দোত্তর কম্পন ব্যবহৃত হয়। প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম একটি দূরত্বের প্রয়োজন হয় কেন? তরঙ্গের উপরিপতন বলতে কি বোঝায়? একই বিস্তার ও সমদৃশ্য বিশিষ্ট দুইটি তরঙ্গের উপরিপতন করা হলে কি হবে? একটি দীর্ঘ ফাঁপা যে লোহার পাইপের এক প্রান্ত থেকে শব্দ করলে অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায়। ঠিক আছে, কেন শোনা যায় এটা ব্যাখ্যা করতে হবে। এরপরে সৃজনশীল প্রশ্ন গ এবং ঘর জন্য। ঢাকা বোর্ড 2024-23 এবং 22, ময়মনসিংহ 24-23, দিনাজপুর 23, চট্টগ্রাম 23, সিলেট বোর্ড 24 এবং 22, যশোর বোর্ড 23-22, রাজশাহী বোর্ড 23-22, কুমিল্লা বোর্ড 23 এবং 22। এই কটা প্রশ্ন করতে হবে। আলোর প্রতিফলন, এখান থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন করতে হবে। আলোর প্রতিফলন কাকে বলা হয়? ব্লাইন্ড স্পট কাকে বলে? প্রধান অক্ষ কাকে বলে? গোলীয় দর্পণে বক্রতার ব্যাসার্ধের সংজ্ঞা লেখো। দর্পণ কাকে বলে? ফোকাস দূরত্ব কাকে বলে? প্রধান ফোকাস এবং ফোকাস বিন্দু কাকে বলে? সমতল দর্পণ কি? প্রতিবিম্ব কাকে বলে? বিবর্ধন কি? গৌণ ফোকাস দূরত্ব কাকে বলে? ফোকাস কাকে বলে? বাস্তব প্রতিবিম্ব কাকে বলে? প্রতিফলনের দ্বিতীয় সূত্রটি তাই লিখতে হবে। এবং সুষম প্রতিফলন কাকে বলা হয়? একটা লিখতে হবে। তারপরে ভিতরে রয়েছে দেখো আলট্রা ভায়োলেট রশ্মি কাকে বলে। তারপরে প্রতিফলনের প্রথম সূত্রটি লেখো। ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে এটা লেখো। এখন সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে রয়েছে গাড়ির সাইড ভিউ মিরর হিসেবে উত্তল আয়না ব্যবহার করা হয় কেন? সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব বৈশিষ্ট্যগুলো লেখো। পাহাড়ি রাস্তায় বাঘগুলোতে 45 ডিগ্রি কোণে মানে বড় আকারের সমতল দর্পণ বসানো থাকে কেন? অন্ধকার ঘরে আমরা দেখতে পাই না কেন? দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন? লাল আলোতে গাছের পাতা কি রং দেখা যাবে? গাছের পাতা কালো দেখা যাবে, কারণ যে আমরা জানি যে রং ওই রং বাদে অন্য সমস্ত রংকে শোষণ করে নিয়ে যায়। এজন্য উত্তল দর্পণকে অভিসারী আয়না বলা হয় কেন? উত্তল দর্পণে বাস্তব প্রতিবিম্ব গঠন করা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো। এরপর সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে ঢাকা বোর্ড 24-23, রাজশাহী 23, যশোর বোর্ড 23-21, চট্টগ্রাম 22, ময়মনসিংহ 24-23-22, দিনাজপুর বোর্ড 23-22, বরিশাল বোর্ড 22 এবং 21 সাল। এই কটা প্রশ্ন। এরপরে লাস্টে যে অধ্যায়টা স্থির তড়িৎ থেকে জ্ঞানমূলক প্রশ্নের ভিতরে ধারক কাকে বলে? তড়িৎ ক্ষেত্র কাকে বলে? তড়িৎ বিভব কি? তড়িৎ আবেশ কি? তড়িৎ তীব্রতা কাকে বলে? বলরেখা কাকে বলে? কুলম্বের সূত্রটি লেখো। তড়িৎ বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক। তড়িৎ ক্ষেত্র কি? তড়িৎ বল কি? আধান বলতে কি বোঝায়? বজ্রপাত কি? এবং ইলেকট্রোস্কোপ কাকে বলা হয়? এই কয়টা। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন। বাতাসে জলে বাষ্প থাকলে জমা হওয়া চার্জ হারিয়ে যায় কেন? স্টিলের আলমারিতে রং করতে রঙের স্প্রে ব্যবহার করা হয় কেন? তারপর জ্বালানি পরিবহনের ক্ষেত্রে উৎপন্ন চার্জ দূরীকরণ কৌশল ব্যাখ্যা করো। প্লাস্টিকের রেশমি কাপড় দ্বারা ঘষলে উহা কেন ঋণাত্মক আধানে আহিত হয়? কারণ প্লাস্টিকের রেশমি কাপড় চেয়ে প্লাস্টিকের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি। ইলেকট্রন আসক্তির ভিন্নতার স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার মূল কারণ। হ্যাঁ, এটা ব্যাখ্যা করবা। আবিষ্ট এবং আবেশী আধানের প্রকৃতি কিরূপ ব্যাখ্যা করো। সমান মানে দুটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে নিরপেক্ষ দুটি সৃষ্টির কারণ কি? বিন্দু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তারপরে পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝোলানো হয় কেন? পৃথিবী বিভবকে শূন্য ধরা হয় কেন? আহিত বস্তু তড়িৎ ক্ষেত্রের মধ্যবিন্দু বস্তু যতটুকু সরে যাবে বিভব তত হ্রাস পাবে। ব্যাখ্যা করো। ঘর্ষণে কেন বস্তু অনাহিত হয় বুঝিয়ে লেখো। বিন্দুতে স্থাপিত বস্তুর অবস্থান পরিবর্তন করলে এটির উপর কিরূপ পরিবর্তন ঘটবে? ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ তীব্রতা একই নয় কেন?
সমান এবং সমধর্মী ধনাত্মক চার্জের বেলায় তড়িৎ বলরেখা একে ব্যাখ্যা করো। তারপরে তড়িৎ বলরেখা কেন খোলা এবং বদ্ধ উভয়ই হতে পারে ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপরে দেখো পরের প্রশ্নটা হচ্ছে সৃজনশীল। এই সৃজনশীল অর্থাৎ গ ঘর জন্য এটা পড়লে 100% নিচের কমন পাবো। রাজশাহী বোর্ড 24 এবং 20, বরিশাল বোর্ড 24, 17, 19, দিনাজপুর বোর্ড 20, তারপরে যশোর বোর্ড 24, ঢাকা হচ্ছে 27 এবং চট্টগ্রাম হচ্ছে 19। ঠিক আছে, এছাড়া মূল বইয়ের অনুশীলনের যে প্রশ্নগুলো ওইগুলো পড়বা, আর 25 সালের যে প্রশ্নগুলো যদি তোমাদের কাছে থাকে ওগুলো পড়বা, তাহলে ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো এবং অন্য কোন কোন সাবজেক্টের সাজেশন তোমাদের প্রয়োজন সেটা কমেন্ট করে জানিয়ে দিবা, আর আমাদের জন্য দোয়া করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।